দৈনন্দিন যে পঠন পাঠন তা ব্যাগী রেখে এক মহতী আলোচনা সভায় আমরা সবাই উপস্থিত হয়েছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। স্বামী বিবেকানন্দের এই বাণী
দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বল ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা, তা পুরুষতা দূর করো, আমায় মানুষ করো। সহ অধ্যক্ষ তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘ পূর্ব মেদিনীপুর, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে যথাস্থানে যথাযোগ্য সম্মান, স্মরণ, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। মঞ্চের সম্মুখে আমার উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজ আমরা সম্মিলিত হয়েছি আমাদের প্রিয় বিদ্যালয় নবীন মানুয়া ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের আলোচনা সভা কক্ষে। আজকে আলোচনা সভার বিষয় মূল্যবোধ শিক্ষা ও পুরস্কার বিতরণী প্রধান অনুষ্ঠান। আমরা স্বামীজি প্রতিকৃতিতে মাল্যদান করলাম, অন্তরের শ্রদ্ধা নিবেদন করলাম। এটা যেমন আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার পাশাপাশি স্বামীজির আদর্শ, স্বামীজির শিক্ষা সংক্রান্ত যে প্রবন্ধ যা কিছু লিখেছেন তার কিছু কিছু পড়া, সারা বছর ধরে কিছু না কিছু পড়া, অনুশীলন করা, অনুধ্যান করা, তার মধ্য দিয়েই আমাদের এই মানব জীবন সার্থক করে দেওয়া। তো মূল্যবোধের প্রয়োজনীয়তা কি? বর্তমান প্রায় 1 বছরের বেশি অনেকটা সময় কোভিড-19 প্রকোপে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই প্রায় বিজ্ঞাঙ্গনের বাইরে ছিল। শুধু কিছু মাত্র অফিসিয়াল কাজ করার জন্য শিক্ষক মহাশয়রা আসতেন, আর ছাত্রছাত্রীদের অভিভাবক কখনো ছাত্রছাত্রী অ্যাক্টিভিটি টাস্ক নেওয়া বা অন্যান্য জিনিসপত্র সামগ্রী যা দেওয়া হতো সেগুলো নেওয়ার জন্য। ফলে শিক্ষক মহাশয়দের সঙ্গে ছাত্রছাত্রীদের যে একটা ওতপ্রোত সম্পর্ক, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় সেখানে ছাত্র, শিক্ষক, অভিভাবকের মধ্যে একটা ঐক্য, সমন্বয়, ছাত্রছাত্রীদের ত্রুটি বিচ্যুতি আমাদের নজরে আসা অভিভাবকদের মাধ্যমে আমরা সরাসরি দেখা, সেই সংশোধন করে দেওয়া, তাদের জীবন গড়ার কারিগর আমাদের বলা হয়। সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। ফলে এই যে সময়ে আমরা এই আলোচনা সভার বিষয়, সেটা খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয়। মহারাজজির প্রচেষ্টায় পূর্ব মেদিনীপুর জেলায় অনেকগুলি স্কুলে হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েকটি নির্বাচিত বিদ্যালয়ে অনুষ্ঠান হয়েছে, আজ হচ্ছে। আমাদের পরে হয়তো পাঁচগেছিয়া স্কুলে আজকে অনুষ্ঠান আছে, এরপরে অন্যান্য মহারাজজির অনুষ্ঠান আছে বিভিন্ন জায়গায়। এইটা খুবই প্রয়োজন, সময় উপযোগী। এখন আমরা ওই ঠাকুর বলতেন
ঠাকুরের দাদা যখন বলতেন যে এই পূজা অর্চনা শিখতে, তখন বলতো যে চাল কলা বিদ্যা শিখতে পারবো না। আমি খুব বেশি জানি না ঠাকুর সমাজ সমিতি, আমি দীক্ষিত ভক্তও নয়, কিন্তু অনুরক্ত দাসপুর রামকৃষ্ণ মিশনে এই নিতিনবাবু এবং সুশীলবাবু বা দাসপুর রামকৃষ্ণ মিশনের যিনি প্রাণনাথ, ওনার আহ্বানে বা বন্ধুবর ফসলজিতের আহ্বানে বিভিন্ন সময় ওখানে যাই বা ওখানের মাধ্যমে তমলুক রামকৃষ্ণ মিশনে গেছি বা বিভিন্ন মিশনে যাওয়ার সুযোগ হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করি এই জন্যে। তো যাই হোক, উনি বলতেন যে এই চালকলা বিদ্যা শিখতে পারবো না। আসলে পড়া অপড়া বিদ্যা দুটোই দরকার, না হলে চলবে না। আমরা তো মানে অত শক্তিধর মানুষ নয় যে ঠাকুর পয়সাটাকে ফেলে দিয়েছিলেন, যে লোকটিকে ছেড়ে দিলাম তাহলে হয়তো খেতে পাবো না, এই বলছেন। কিন্তু আমরা তো পারবো না, আমাদের দুটোই থাকতে হবে। এই দুটোর মধ্য দিয়ে এই দ্বন্দ্ব চলতে চলতে একটা দ্বন্দ্ব কেটে যাবে, আরেকটা টান যদি ঠাকুরের দেওয়া হয়। তো বেশি কথা বলবো না, সবাইকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত সুস্বাগত জানান। আমার বিদ্যালয় পরিচালন কমিটির শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার বিদ্যালয় ধন্য হল মহারাজ এবং অন্যান্য অতিথি বর্গের পদার্পণে। আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসনে আসার আগে এই ধরনের একটি অনুষ্ঠান হয়েছিল, তবে আমি অতিথি হিসাবে ডাক পেয়েছিলাম, এসেছিলাম। আর আজকে আমি প্রথম সারির আয়োজক যারা করেছেন তাদের আহ্বানে প্রথম সারিতে আছি, ব্যবস্থা করতে পেরেছি। ব্যবস্থাপনা হয়তো অনেকখানি ত্রুটি আছে, আমাদের পরিকাঠামোগত ত্রুটি আছে, সব ছাত্রছাত্রীকে একটা হলে বসাতে করতে পারিনি কম সময়ের মধ্যে। আমি এই বিদ্যালয়ে খুব কম সময়ে এসেছি, ফলে সেই নিরিখে একটা আলোচনা সভা গৃহ যা সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে করতে পারি প্রচেষ্টার মধ্যে আছি। ব্যাহত হচ্ছে, সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে চলছে এই পর্যন্ত। আর একটা কথা বলি, এই যে আমরা অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলো পড়বো, জানবো, তার পাশাপাশি আমাদের মূল্যবোধের শিক্ষাটা হওয়া দরকার। আমি একটা ছোট্ট ঘটনা, যেটা ঘটনা মানেই সত্যি, আমার জানা আছে সেটুকুনি বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করবো, ইতি টানবো। সেটা হচ্ছে যে শিক্ষক বাবা মার ব্রিলিয়ান্ট ছাত্র একজন, তার ঘটনা, সে ছোটবেলা থেকেই খুব পড়াশোনায় ভালো, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস ক্লাসে ফার্স্ট হয় ঠিক প্রথম শ্রেণী থেকেই। তারপর দ্বাদশ শ্রেণীর পাস শেষ করার পর যথারীতি কলেজে গেছে। কলেজে একটা ভালো কলেজ, নামি কলেজ, দামি কলেজ, কেমিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছে। আগেকার সিস্টেমে 2 বছরে একটা পরীক্ষা হতো, তাকে পার্ট 1 পরীক্ষা বলা হতো। ঠিক পার্ট 1 পরীক্ষাটার আগে তার মা অসুস্থ হয়। তারপর পরীক্ষাটা শুরু হয়ে যায়, বা পরীক্ষাটা একদিন বাকি আছে শুরু হতে, এরকম ঠিক মনে পড়ছে না। তখন তার মায়ের খুব বাড়াবাড়ি অবস্থা, মৃত্যু শয্যায় প্রায়। বাবা জানাবে না ভেবেও শেষ পর্যন্ত ভাবছেন, নিজের মধ্যে দ্বন্দ্ব কাটিয়ে বলল না, একমাত্র পুত্রকে মায়ের শেষ ঘন্টায় অন্তত উপস্থিত থাকার জন্য জানাতে হবে। তিনি জানতেন যে তার একদিন পরেই তার ওই পার্ট 1 পরীক্ষাটা আছে। তাই নিরুপায় হয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ মতো বলছে পরীক্ষা অনেক দেবে, কিন্তু মা চলে গেলে আর দেখতে পাবে না, মার সঙ্গে আপনি দোষারোপ পাবেন। তাই পিতা তার নিজের দ্বন্দ্ব কাটিয়ে, মনের মধ্যে দ্বন্দ্ব কাটিয়ে পুত্রকে আনতে হোস্টেলে গেছে। হোস্টেলে গিয়ে দেখা করেছে, পুত্রকে বলল, ঘটনাটা বর্ণনা করলো। তারপর তাকে যাওয়ার, পুত্র তারপরেও চুপচাপ আছে, কিছু বলছে না। তখন তার বাবা বলছে যে তোমার পরীক্ষাটা আগামীকাল আছে জানি, আর এত সত্ত্বেও বলছি তোমার মায়ের সঙ্গে আর হয়তো জীবিত অবস্থায় দেখা হবে না, তুমি আজকে আমার সঙ্গে চলো। তারপরেও কিছুক্ষণ চুপ থাকার পর
যে উত্তরটি ছাত্র, সেই ব্রিলিয়ান্ট ছাত্র দিয়েছে, যা যা বলতে বলতে আমার লোকজনগুলো খারাপ হয়ে আসছে। বলছে, তুমি আমার কাছে কেন এসেছো? তার বাবাকে বলছে, তুমি আমার কাছে কেন এসেছো? আমি কি ডাক্তার? তুমি ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে কেন এসেছো? তুমি জানো না আমার কালকে পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা? বাবা দ্বিতীয় কথা না বলে সেখান থেকে চলে আসে। তারপরে ফিরে আসার পর যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে সে যাত্রায় তার মা পরলোকগত হননি। এখান থেকেই শিখতে হবে যে মূল্যবোধের শিক্ষাটা কি। শুধু অঙ্ক বিজ্ঞান পড়লেই তারপরে সে অনেক বড় হয়ে গেছে, বিদেশে চলে গেছে, পোস্ট ডক্টরেট করেছে, অনেক ডিগ্রি করেছে। যাই হোক, পরের ঘটনাটা আর বলবো না। এইটা দিয়েই আমি এখানে ইতি টানছি আমার বক্তব্য, আর মাইক্রোফোনটা সঞ্চালকের হাতে চাই। তুমি আছো অলোক চট্টোপাধ্যায়, তুমি আছো ভোরের আশীর্বাদে, তুমি আছো ভরসা রাখি তাই, তুমি আছো আনন্দে পথ চলি, তুমি আছো আনন্দে গান গাই, তুমি আছো জাগর জ্যোৎস্না মেলে, তুমি আছো নিদ্রা জাগরণে, তুমি আছো হাত দুটি বাড়িয়ে, তুমি আছো জপে অনুধ্যানে, তুমি আছো দীপ্ত সূর্যোদয়ে, তুমি আছো নিঃশ্বাসে প্রশ্বাসে, তুমি আছো ভোরের পরাভয়ে, তুমি আছো হৃদয় বিশ্বাসে, তুমি আছো জোয়ারে আর ভাটায়, তুমি আছো আমিও এক দ্বিধায়। সে এক বিরাজিত অন্তরে বাঁচিয়ে, সব হাতে তারই কাজ, সব পায়ে তারই চলা, তারই দেহ তোমরা সবাই করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, মহামহিয়ান যিনি, দিন হতে দিন একাধারে কীট ও দেবতা যিনি, পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞানগম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান, করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, অতীত জীবন ধারা নাই তার মাঝে, অথবা আগামী কোনো জনম মরণ, নিয়ত ছিলাম মোরা তাহাতে বিলীন, চিরকাল এক হয়ে রব তারই বুকে, করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। ওরে মূর্খ দল, জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি, অনন্ত প্রকাশ তার এ ভুবনময়, চলেছিল ছুটে মিথ্যা মায়ার পিছনে, বৃথা দ্বন্দ্ব কলহের পানি, করো তার উপাসনা। একমাত্র প্রত্যক্ষ দেবতা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। নমস্কার। আজকের এই সভায়, আজকের এই সভা হচ্ছে মূল্যবোধের শিক্ষা। তো তোমরা সবাই ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে এখানে মূল্যবোধের শিক্ষার এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রথমেই আমি ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই আজকে সভার প্রধান অতিথি পূজ্যপাদ স্বামী দেবরূপানন্দজি মহারাজকে। আমার শ্রদ্ধা সম্মান জানাই এই স্কুলের প্রধান শিক্ষক সহ এর অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং আরও যারা এখানকার শিক্ষাকর্মী যারা রয়েছে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আর যারা ছোটো ছেলেমেয়েরা রয়েছে, ভাই বোনেরা রয়েছে, তোমাদের আমার সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অভিনন্দন। মূল্যবোধ নিয়ে মহারাজ বলবেন, আরও অনেকেই বলবেন, তো আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো, তোমরা একটু মন দিয়ে শোনো। আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব যেটা আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা। মূল্যবোধ
যে মূল্যবোধ নিয়েই কিছু কথা বলবো, কিভাবে মূল্যবোধ তৈরি হয়, কিভাবে মূল্যবোধের প্রত্যেকটা সোপান আস্তে আস্তে জীবনে আসে, সেটা নিয়েই বলবো। তো ঘটনা বিশেষে আমি রামকৃষ্ণ মিশনেরই ছাত্র। আমি নয়নদুর্গ রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছি কলেজে। তো সেখানকার সেটা কিন্তু পুরোটাই একটা আবাসিক কলেজ, বুঝলে তো, সেখান থেকে পড়াশোনা করতে হয়। তো সেই অভিজ্ঞতা, একটা দিন কেমন যায়, একটা কিভাবে সেই আশ্রমের দিনগুলোতে কিভাবে মূল্যবোধ জীবনের সাথে মিশে যায়, একাত্ম হয়ে যায়, আমি সে কথাই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের আশ্রমের দিন শুরু হতো কিভাবে জানো তো? সকালে ঘন্টা দিতে, ভোরবেলা ঘন্টা বাজতো, ঠিক প্রত্যেকটা করিডোরে একটা করে ঘন্টা লাগানো থাকতো, বেল, ইলেকট্রিক বেল। সেই বেলটা বাজলে সবাই ঘুম থেকে উঠে লাইন দিয়ে যেত ওপরে প্রার্থনা করে। সেখানে ভোরবেলা প্রার্থনা করার পর পড়তে বসতে হবে। ঠিক তোমরা যেমন ভোরবেলা সবাই পড়তে বসো তোমরা সবাই সকালে ওখানে ভোরে প্রার্থনা করে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে সবাই সকালে বই খাতা নিয়ে পড়তে বসতো। যেটার ঘরে বা স্টাডি হল ছিল, সেটা স্টাডি হলে গিয়ে, মানে বিরাট হল ঘরে টেবিল চেয়ার পাতা, সারাদিন লাইট ফ্যান চলছে, যে কেউ গিয়ে তোমরা পড়তে পারো, সে ছেলেরা কোনো মন দিয়ে, মেয়েরাও সবাই। তারপরে কি হলো, এই পড়াশুনো করার পর ঠিক সকাল 7টায় আমাদের চায়ের ঘন্টা পড়তো। তখন কি আমরা সকালে সবাই লাইন দিয়ে সারিবদ্ধভাবে, হুড়োমুড়ি নয়, মারামারি নয়, হাসাহাসি নয়, গল্প নয়, সবাই আস্তে আস্তে করে এক এক জন করে গিয়ে প্রত্যেকটা ইয়ার বাই ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইভেন পিজি, মানে যারা আরও উপর লেভেলে পড়াশোনা তারাও তখন ছিল, আস্তে আস্তে সবাই গিয়ে যে যার কাপ আছে কাপ নিয়ে চায়ের দোকানে গিয়ে চা বিস্কুট নিয়ে সে আবার পড়া শুরু। ঠিক 9টা 9:30টার সময় বেল পড়বে, সবাই এক এক করে স্নান করতে যাবে। কত ছাত্র একটা হোস্টেলে, মানুষ স্নান ঘর মাত্র 2টো, কিন্তু তাও কোনো হুড়োহুড়ি নেই, মারামারি নেই, কোনো গন্ডগোল নেই, গল্প নেই, সবাই এক এক করে স্নান করে যাবে এবার খাওয়ার ঘরে। ঠিক 9:30 10টার মধ্যে খাওয়া হয়ে 10টায় চলে যাবে কলেজে। ওখানে শুরু হবে প্রার্থনা। তোমরা যেমন এখানে স্কুলে প্রার্থনা করো, ওখানেও ঠিক কলেজেও এবং স্কুলেও দুটো জায়গাতেই প্রার্থনা হয়ে এবার শুরু হবে পঠন পাঠন। পড়াশোনা শুরু হবে 4টে অবধি ক্লাস চলার পর যখন ক্লাস শেষ হলো, সবাই আস্তে আস্তে করে কলেজ থেকে নামবে। কোনো হুড়োহুড়ি নয়, কোনো ঠেলাঠেলি নয়, কলেজে কোনো গল্প নয়। এবার যদি ওখানে কোনো অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানেও কোনো গল্প নয়। হল ঘরে সবাই সারিবদ্ধভাবে যাবে, সেখানে এক এক করে বসবে, কেউ কোনো গল্প করে না, চুপচাপ যা কোনো অনুষ্ঠান হয়, সেমিনার হয়, কোনো আলোচনা সভা হয়, সবাই মন দিয়ে শোনে। আবার এসে এবার কলেজের পরে চলে এলো 4টের সময় হোস্টেলে, বুঝলে? এবার হোস্টেলে 4টের সময় এসে চায়ের ঘন্টা, আবার বিকেলে চা টিফিন। এবার সবাই চা খেয়ে সবাই যাবে খেলতে, এবং খেলাটা ছিল বাধ্যতামূলক, খেলতে যেতেই হবে। স্কুলে তো একদম বাধ্যতামূলক ছিল। তোমার মাস্টারমশাই জানেন, অনেকে যারা আশ্রম সম্বন্ধে ধারণা আছে, যারা অনেকেই পড়াশুনো করেছেন হয়তো, আমি জানি। তো এই খেলার মাঠ থেকে খেলে এসে আবার পড়াশুনো শুরুর পরে আবার রাত্রি 9টার সময় খাওয়ার ঘন্টা পড়বে, এবং 9টা থেকে 9:30টার মধ্যে খাওয়া হয়ে যাওয়ার পরে 11টার মধ্যে প্রত্যেকটা হোস্টেলের রুমে আলো কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিক, আর পড়াশুনো করা যাবে না। সেই 11টার সময় খেয়ে শুয়ে পড়তে হবে, এবং আবার পরের দিন ভোরবেলা উঠে আবার প্রার্থনায় গিয়ে এই একই রুটিন চলতে থাকবে। এবার তোমাদের আমার প্রশ্ন আসবে যে তাহলে আমরা আমাদের কাজগুলো কখন করবো? তার মধ্যে কাজ করতে হবে। খেয়ে বাসন ধোয়া, নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করা, নিজের রুমটা গুছিয়ে রাখা, বইগুলোকে যত্ন করে রাখা, পরিষ্কার জামা কাপড় পরে যাওয়া, চুল কেটে যাওয়া, কলেজে প্রত্যেকটা কাজ ছাত্ররা নিজেরা খুব সুন্দরভাবে করত। এবং এই কাজগুলো পরিচালনা করার জন্য মহারাজরা ছিলেন, তারা হোস্টেলে থাকতেন, এবং আমাদের প্রিন্সিপাল মহারাজ তিনিও কিন্তু কলেজেই থাকতেন। কলেজের 4তলায় তিনি একটা ছোট্ট ঘরে থাকতেন, এবং তিনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় কলেজের নিজের রুমে চলে আসতেন কাজ করার জন্য, দেখেছি প্রিন্সিপাল মহারাজকে। তো এইভাবে প্রত্যেকটা দিন আস্তে আস্তে করে প্রত্যেকটা ছেলের মধ্যে কীভাবে মূল্যবোধের বিকাশ করতো, সেটা কিন্তু এই আশ্রম জীবন থেকে আমার অনেক শিক্ষা হয়েছে। অনেক সাধুর সাথে আমার সঙ্গ হয়েছে, অনেক মহারাজের সাথে আমি দেখেছি, যারা খুব আপন করে ঘরে গিয়ে কথা বলেছি কীভাবে মহারাজ এটা করবো ওটা করবো। সমস্ত ক্ষেত্রে মহারাজরা আমাকে খুব খুব সাহায্য করতেন, এবং শুধু তাই নয়,
এবং এই যে ভালোবাসার সম্পর্কটা, কখনই কিন্তু ভয়ও যেমন পেতাম, ভালোও তেমনি বাঁচতাম। এবং মহারাজ যেমন আমাদেরকে শাসনও করতেন, একদিকে খুব ভালোও বাঁচতেন। এবং তোমরা শুনে অবাক হবে, অনেক কত সিনিয়র হেডমাস্টার মশাই বা প্রিন্সিপালকে আমার দাদা বলতাম, মানে দাদা ভাই সম্পর্ক ছিল। এখনো সেটা ইন্টার থাকে, দাদা বলে সম্পর্ক করে মহারাজকে। তিনি হয়তো প্রিন্সিপাল, তিনি হয়তো স্কুলের হেডমাস্টার, কিন্তু এই সম্পর্কটা দাদা ভাইয়ের সম্পর্কই ছিল। হ্যাঁ, মানে এই ভালোবাসা যেমন হোস্টেলে যে কোনো সময় যে কোনো ঝামেলা হলে বা কোনো ধরো কোনো প্রবলেম হয়েছে, কোনো সমস্যা হয়েছে, কোনো কিছু হয়েছে, মহারাজ সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের সেই সমস্যাটা সমাধান করতেন। এবং তারা সব প্রত্যেকটা পদক্ষেপ গাইড করতেন, ভালোও বাঁচতেন, শাসনও করতেন। আমরাও যেমন ভয় পেতাম, ভালোও বাঁচতাম। এই যে সম্পর্ক, এই যে আশ্রমিক জীবনের গুরুত্ব, এটা কিন্তু খুব খুব তোমাদের মানে আমাদের জীবনে খুব আমাদের জীবনকে অন্য একটা পথ দেখিয়েছে। আর আশা করব তোমরাও এইভাবে আস্তে আস্তে প্রত্যেকের জীবনকে একটা নির্দিষ্ট রুটিন বানিয়ে তোমরা চলবে। সব ভোরবেলা ওঠার প্র্যাকটিস করবে, বেশি রাত জাগবে না, মোবাইল বেশি ঘাটবে না, পড়াশুনো করে বইগুলোকে যত্নে রাখবে, বই মলাট খুলবে না, পাতার বই কখনো যেন বই ছিঁড়ে না যায়, যেন সবসময় সব কিছু ঠিকঠাক গুছিয়ে রাখবে। ব্যাগের মধ্যে বই থাকে, বই যেখানে যেটা রাখার জায়গা সেটা গুছিয়ে রাখবে। নিজের জামা কাপড় নিজে কাচবে, মাকে কাচতে দেবে না। নিজের খেয়ে থালা নিজে ধোবে, যেন মা বাবা থালা না ধোয়, নিজের এটাও নিজে পুরোবে। এইভাবে দেখবে প্রত্যেকটা কাজ নিয়ম মেনে ঘড়ি ধরে করবে। আমার 4টের সময় খেলার সময়, আমি 4টের সময় যাবো, 5:30 ফিরবো, যেন সেটা সন্ধে করি 7টা না হয়ে যায়। আর ওইখানে 2 ঘন্টা এক্সট্রা খেললে আমার পড়ার সময়টাও কমে যায়। এটাই হচ্ছে মূল্যবোধ, এটাই তো মূল্যবোধ। প্রত্যেকটা জিনিস ঘড়ি ধরে করবো, টাইম টু টাইম করবো। আর এখানে তো স্কুলে তো পড়াশোনা করতেই হবে। স্কুলে তো মাস্টারমশাই তোমাদের যেমন বকেন, শিক্ষক শিক্ষিকারা তোমাদের কত ভালোবাসেন। হ্যাঁ, তো তারা তোমাদের গাইড করবেন, তোমাদের ভালোবাসবেন, শাসনও করবেন। কিন্তু সবটাই তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা কিভাবে তোমাদের জীবনটাকে এইভাবে আইনের সাথে বেঁধে নেবে। তোমরা প্রত্যেকটা কাজ ভোরবেলা ওঠা থেকে রাত্রি ঘুমানো অবধি, আবার ভোরবেলা ওঠা অবধি তোমরা সবাই এইভাবে বেঁধে নেবে। ভোরবেলা তোমরা উঠে কি করবে? পুজো করতে ইচ্ছে না করে ধ্যান করবে 10টা মিনিট করে মনঃসংযোগ করবে। দেখো তো করে সবাই একবার 10টা মিনিট ভোরবেলা উঠে সবাই 10টা মিনিট, কিচ্ছু না, শুধু মনঃসংযোগ, 10টা মিনিট করে ধ্যান। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের এতে তোমরা খুব ভালো উপায় করবে, ভালো তোমরা রেজাল্ট পাবে, পড়াশোনায় মন বসবে, সব কিছু মনে রাখতে পারবে, সমস্ত স্মৃতিশক্তি ভালো হবে। 10টা মিনিট করে ধ্যান করবে, খেলতেও যাবে, ধ্যানও করবে, বইও পড়বে, সব করবে, গান বাজনা আবৃত্তি সব করবে। তোমরা তো এখন স্মার্টফোনের যে ইউটিউব আছে, সেটাতে গান শিখবে, আবৃত্তি শিখবে, কিন্তু অযথা মোবাইল ঘাটবে না, অযথা অকারণে মোবাইলে বসে গেম খেলতে, ইউটিউব আসছি, ওগুলো কখনো করবে। তাহলে কি হয়? মনঃসংযোগ নষ্ট হয়ে যায়। যারা বড়রা তারা অফিসের কাজে অনেক সময় হয়তো কাজ করেন, কিন্তু ছোটদের এই সময় খুব একটা মোবাইল দরকার নেই। আছে যেটুকু নেওয়া নেট থেকে, গুগল থেকে, ইউটিউব থেকে দেখে নেওয়া, অনেক ক্লাস তোমরা পাও ইউটিউবে বা গুগলে, ওগুলো নিলে তাও ফোন রেখে দিলে, ব্যাস ওটুকুই। বেশি ফোন কেউ রাখবে, কারণ আমাদের এটাও বলে রাখি, মিশনে কিন্তু কখনো কোনো ফোন অ্যালাউ ছিল না, এখনো নেই। যাদের আশ্রমে থেকে কোনো ফোন করা দরকার, তারা আশ্রমে যিনি মহারাজ থাকতেন, হোস্টেলে যে মহারাজ থাকতেন ইনচার্জ, তাকে কি বলতে হতো, বললে মহারাজ বাড়িতে ফোন করে দিত, নাম্বার দিলে ফোন করে। আশ্রমে কিন্তু ফোন এখনো অ্যালাউ নেই, কারণ এই ফোন অনেকে খুব ক্ষতি করে। তো আমি এটুকুই বলবো, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো। আর মূল্যবোধ মহারাজ যেটা বলবেন যে সবাই মন দিয়ে চুপ করে শুনবে। হ্যাঁ, এটা বলি আমার বক্তব্য শেষ করছি, এটুকুই বলা, ও দাদা হিসেবে এটুকু অভিজ্ঞতা শেয়ার করছি। ধন্যবাদ। Ram
সালে স্নেহের মিস নোবেলকে লেখা স্বামী বিবেকানন্দের পত্রটি পাঠ করছি। স্নেহের মিস নোবেল, তোমার প্রীতি ও উৎসাহপূর্ণ পত্রখানি আমার হৃদয়ে কত জীবন সঞ্চার করেছে তা তোমার কল্পনার অতীত। এতে কোনো সন্দেহ নেই যে জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মন একেবারে নৈরাশ্যে ডুবে যায়। বিশেষত কোনো আদর্শকে রূপ দেবার জন্য জীবনব্যাপী উদ্যমের পর যখন সাফল্যের ক্ষীণ আলোক রশ্মি দৃষ্টিগোচর হয়, ঠিক সেই সময় যদি আসে এক প্রচণ্ড সর্বনাশা আঘাত, দৈহিক অসুস্থতা আমি গ্রাহ্য করি না। দুঃখ হয় এই জন্য যে আমার আদর্শগুলি কার্যে পরিণত হবার কিছুমাত্র সুযোগ পেল না। আর তুমি তো জানোই, অন্তরায় হচ্ছে অর্থাভাব। হিন্দুরা শোভাযাত্রা এবং আরো কত কিছু করেছে, কিন্তু তারা টাকা দিতে পারে না। দুনিয়াতে আর্থিক সাহায্য বলতে আমি পেয়েছি শুধু ইংল্যান্ডে মিস এবং মিস্টারের কাছে। ওখানে থাকতে আমার ধারণা ছিল যে 1000 পাউন্ড পেলেই অন্তত কলকাতার প্রধান কেন্দ্রটি স্থাপন করা যাবে। কিন্তু আমি এই অনুমান করেছিলাম 10-12 বছর আগেকার কলকাতার অভিজ্ঞতা থেকে। কিন্তু ইতিমধ্যে জিনিসের দাম 3-4 গুণ বেড়ে গেছে। যাই হোক, কাজ আরম্ভ করা গেছে। একটি পুরনো জরাজীর্ণ বাড়ি 6-7 সিঁড়ি ভাড়ায় নেওয়া হয়েছে এবং তাতেই প্রায় 24 জন যুবক শিক্ষা লাভ করছে। স্বাস্থ্য লাভের জন্য আমাকে 1 মাস দার্জিলিংয়ে থাকতে হয়েছিল। তুমি জেনে সুখী হবে যে আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর তুমি বিশ্বাস করবে যে কোনো ঔষধ ব্যবহার না করেও শুধু ইচ্ছা শক্তি দ্বারাই এরূপ ফল পেয়েছি। আগামীকাল আবার আরেকটি শৈল নিবাসে যাচ্ছি, কারণ নিচে এখন বেজায় গরম। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের সমিতি এখনো টিকে আছে। এখানকার কাজের বিবরণী তোমাকে মাসে অন্তত 1 বার করে পাঠাবো। শুনতে পেলাম লন্ডনের কাজ মোটেই ভালো চলছে না। প্রধানত এই কারণেই আমি এখন লন্ডনে যেতে চাই না। যদিও জুবিলি উৎসব উপলক্ষে ইংল্যান্ড যাত্রী আমাদের কয়েকজন রাজা আমাকে তাদের সঙ্গে নিয়ে যাবার জন্য চেষ্টা করেছিলেন। ওখানে গেলেই বেদান্ত বিষয়ে লোকের আগ্রহ পুনরুজ্জীবিত করার জন্য বেজায় খাটতে হতো, ফলে শারীরিক কষ্ট আরো বেশি হতো। যাই হোক, অদূর ভবিষ্যতে আমি মাসখানেকের জন্য ওদেশে যাচ্ছি। শুধু যদি এখানকার কাজের গোড়াপত্তন হয়ে যেত, তবে আমি কত আনন্দে ও স্বাধীনভাবেই না ঘুরে বেড়াতে পারতাম। এ পর্যন্ত তো কেবল কাজের কথা হলো, এখন তোমার নিজের কথা পাচ্ছি। কল্যাণিয়া মিস নোবেল, তোমার যে অনুরাগ, ভক্তি, বিশ্বাস ও গুণগ্রাহিতা আছে, তা যদি কেউ পায়, তবে সে জীবনে যত পরিশ্রমে করুক না কেন, ওতেই তার শতগুণ প্রতিদান হয়। তোমার সর্বাঙ্গীন কুশল হোক। আমার মাতৃভাষায় বলতে গেলে তোমার কাজে সারা জীবন দিতে পারি। তোমার এবং ইংল্যান্ডের অন্যান্য বন্ধুদের চিঠিপত্র আমার কাছে সর্বদাই খুব আনন্দদায়ক ছিল এবং ভবিষ্যতেও তাছাড়া অন্যরূপ হবে না। মিস্টার ও মিসেস হেমন্ড দুখানি অতি সুন্দর ও প্রীতিপূর্ণ চিঠি লিখেছেন। অধিকন্তু মিস্টার হেমন্ড ব্রহ্মবাদী পত্রিকায় একটি চমৎকার কবিতা পাঠিয়েছেন। যদিও আমি মোটেই এই প্রশস্তির যোগ্য নই। আবার তোমায় হিমালয় থেকে পত্র লিখব। উত্তপ্ত সমভূমির চেয়ে সেখানে তুষার শ্রেণীর চাঁদনি চিন্তা আরো স্বচ্ছ হয়ে যাবে এবং স্নায়ুগুলি আরো শান্ত হবে। মিস মুলার ইতিমধ্যেই আলমোড়ায় পৌঁছেছেন। মিস্টার ও মিসেস সেভিয়ার সিমলা যাচ্ছে। তারা এতদিন দার্জিলিংয়ে ছিলেন। দেখো বন্ধু, এইভাবেই জাগতিক ব্যাপারে পরিবর্তন ঘটছে। একমাত্র প্রভুই নির্বিকার, তিনিই প্রেম স্বরূপ।
তিনি তোমার হৃদয় সিংহাসনে চির অধিষ্ঠিত হন। ইহাই বিবেকানন্দের নিরন্তর প্রার্থনা। ইতি তোমাদের বিবেকানন্দ। নমস্কার। স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত ছিলেন। কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপ্লবভাবে সংবর্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নির্গকুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বললেন সে শুনছে, তিনি তারই সহজাতীয়, তার গৌরবে নির্গ সমাজ গৌরবান্বিত, অতএব সে তার কর্মদতিতে সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজি নির্গকুলির দিকে স্বামীজি হাত বাড়িয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। স্বামীজি তখন কুলিটিকে বললেন না যে তিনি নির্গ নন। আমেরিকার অনেক হোটেল তাকে নির্গ মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু কখনোই তিনি বলতেন না যে তিনি নির্গ নন। একদিন এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি এইসব ক্ষেত্রে তার আত্মপরিচয় দেন না। তখন স্বামীজি বললেন, কি অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি। নমস্কার। विजतराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অগ্নিমিত্র জানা মহাশয়, সুশীল বাবু এবং নীতিশ বাবু, ওনাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমার সামনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আছেন যারা এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালনা করছেন, আন্তরিকভাবে এতদিন ধরে চেষ্টা করেছেন, তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমার সামনে যারা বসে আছো এই গরমের মধ্যে, আমরা বলতে পারছি খুব গরম, ইলেকট্রিসিটি নেই, তার মধ্যে এতক্ষণ বসে আছো, অনেকেই বেশিরভাগ ছাত্রছাত্রী খুব মনোযোগ সহকারে তোমরা শুনছো, তার জন্য তোমাদেরও আমি অনেক শুভেচ্ছা জানাই। আজকের বিষয় মূল্যবোধ শিক্ষা। এ নিয়ে আমরা তমলুক রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের প্রায় 34টি বিদ্যালয়ে এই ধরনের প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছি। এর মধ্যে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তোমরা সকলে পুরস্কৃত হবে আজকে। আর যারা শুধুমাত্র প্রথম হবে বা প্রথম হয়েছ তারাই আগামী 24শে সেপ্টেম্বর তমলুক মিশনে যাবে। সেখানে আবার 34টি বিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এবং সেখান থেকে আবার প্রথম হওয়ার চেষ্টা করতে হবে, দ্বিতীয় হওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ যারা এই সমস্ত কবিতা বা বিভিন্ন কিছু যারা পড়েছ, আবৃত্তি করেছ, তারা আরো ভালোভাবে চালিয়ে যেতে হবে, কিভাবে আরো সুন্দরভাবে করা যায়। যাই হোক, এই হলো আমাদের একটি বিষয় বলার ছিল তোমাদের। আমাদের মূল বিষয় মূল্যবোধ শিক্ষা। তোমরা অনেকেই প্রশ্ন করেছ মূল্যবোধ শিক্ষা কি। মূল্যবোধ শিক্ষা অ্যাকচুয়ালি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে আরো কিভাবে ভালো হব। ভালো তো শেষ নাই। আমাদের সামনে যে সমস্ত মহান আমাদের সামনে যে সমস্ত মনীষীগণ রয়েছেন, অর্থাৎ যারা জীবনে সফল হয়েছেন, একজন তোমাদের মধ্যে প্রশ্ন করেছ স্বামী বিবেকানন্দ কি করে এত মহান হলেন। সেটি আমাদের প্রশ্ন, সেটি আমাদের আলোচনার বিষয়। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যদি এত মহান হতে পারেন
নেতাজি সুভাষচন্দ্র যদি এত মহান হতে পারেন, ঋষি অরবিন্দ যদি এত মহান হতে পারেন, যদি আচার্য জগদীশ চন্দ্র বসু যদি এত বিখ্যাত হতে পারেন, তোমরা কেন হবে না? কি করে তারা হয়েছিল এই মহান? সেইটি হলো মূল্যবোধ শিক্ষার আমাদের একটি অংশ। তোমরাও সেই জায়গায় পৌঁছাতে পারো। কিভাবে, সেই বিষয় নিয়ে আমরা কয়েকটি কথা তোমাদের সামনে বলবো। তার আগে একটি কথা বলি, আমার পূর্ববর্তী বক্তা শ্রী অগ্নিমিত্র জানা মহাশয় যখন বলছিলেন তিনি তার ছাত্র জীবনে কিভাবে নিজেকে তৈরি করেছেন। রামকৃষ্ণ মিশনে পড়ার স্বপ্ন অনেকেরই থাকে, তাই তো? হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে অনেকেই পড়তে চায়। এই যে রামকৃষ্ণ মিশনে যারা পড়তে পারে নাই, যারা যেতে পারেনি, সবার জন্য তার সম্ভব হয় না। এত ছাত্রছাত্রী সবার জন্য রামকৃষ্ণ মিশন হয়তো ব্যবস্থা করে উঠতে পারে না। তাদের জন্য আমরা এই ধরনের সেমিনার ইত্যাদির আয়োজন করি। তার জন্য আমি এখানে যখন আসছিলাম, আমি তখন ভাবছিলাম যে দৈনন্দিন জীবনে যে সমস্ত কথাগুলি নিজে পালন করে এসছে, সেই সমস্ত কথাগুলি তোমাদের শোনাবে গল্পের মতো। কারণ সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়েছে, সেখানে সকাল থেকে রাত পর্যন্ত কি করে কাটাতো, কিভাবে জীবনে সফল হয়েছে, সেই সমস্ত গল্পগুলি তোমাদের সামনে বলছিল। নিজের জীবনে পালন করে এসছে। মনোসংযোগ করার কথা সে বারবার বলছিল, এত ধ্যান করার কথা। আমি যখন আশ্রমে যখন থাকি তখন দেখি প্রতিদিন সন্ধ্যার সময় অফিস থেকে এসেই ধ্যানে বসছে। এই যে ধ্যানে বসা, একটু ধ্যান করছে, ওরা মনোসংযোগ করছে। তোমরা যারা এখানে আছো, তোমাদের অনেকের কাছে হয়তো মনে হবে আমরা এখন ছাত্রছাত্রী, আমাদের আবার এই সমস্ত ধ্যান ধ্যান কি প্রয়োজন? কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন ছাত্রাবস্থা থেকেই আমাদের মনকে একাগ্র করার প্রয়োজন হয়। তোমরা অনেকেই প্রশ্ন করেছ, একটি প্রশ্ন আছে, কি করে মনকে একাগ্র করা যায়? আমরা এত লেখাপড়া করি, কেন মনে থাকে না? এই সমস্ত প্রশ্নগুলি তোমরা করেছ। আমরা সেই সম্পর্কে দু একটি কথা বলি। মনকে একাগ্র করা হঠাৎ করে সম্ভব হয় না। এখন সারাক্ষণ যারা মাঝে বসে দু তিনজন যারা আছো গল্প করছো, এমন যদি তোমরা যদি গল্প করো, তাহলে যেমন আমার কথাটি শুনতে পাবে না। আমি যে সমস্ত কথাগুলি বলে যাব, সেই সমস্ত কথাগুলি তোমাদের কানে ঢুকবে না। কেননা আমাদের মনের বা মস্তিষ্কের নির্দিষ্ট একটা ধারণ করার ক্ষমতা আছে। বিখ্যাত মনোবিদরা বলেন 1 সেকেন্ডে 120 বিট অনলি আমরা ধারণ করতে পারি। 1 সেকেন্ডে 120 বিট, তার বাইরে নয়। এখন তোমরা 1 সেকেন্ডে 120 বিটে পারবে, অর্থাৎ আমার কথা তোমরা যদি শুনতে চাও, আমার কথাতেই মনোসংযোগ করতে হবে। অন্য চারিদিকে যারা আছে তাদের কথাগুলো যদি তোমরা শোনো, তাহলে আমার কথাগুলি তোমাদের কানে প্রবেশ করবে না। ঠিক তেমনি ভাবে তোমরা যখন পড়তে বসবে, তোমরা যদি পড়ার টেবিলের উপর মনটা না রেখে যদি চারিদিকে যদি মনকে ঘোরাতে থাকো, তাহলে তোমাদের পড়া আয়ত্তে আসবে না। ওই যে বললে পড়তে বসলে ঘুম পায়, কি করব, কিভাবে পড়া মুখস্থ রাখবো, মুখস্থ করবো, পড়ায় মন বসে না, এই সমস্ত প্রশ্নগুলি আসছে। তার জন্য কি প্রয়োজন? একাগ্রতা, মনোসংযোগ। এই মনোসংযোগ কিভাবে আমরা করব? তার জন্য নির্দিষ্ট কতগুলি পদ্ধতি আমাদের বলা হয়। তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তারা যদি এই সমস্ত নিয়ম কানুনগুলি যদি পালন করো, তাহলে তোমরা কম সময়ে অধিক বিষয় আয়ত্ত করতে পারবে। অর্থাৎ অনেক জিনিস মুখস্থ করে রাখতে পারবে, মনোসংযোগ করতে পারবে। এই রাস্তায় চলেছিলেন স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ ইত্যাদি যারা জীবনে মহান হয়েছেন, তারা এইভাবে ধ্যানের মাধ্যমে, মনকে একাগ্র করার মাধ্যমে তারা জীবনে আজকে মহান হয়েছে। তাহলে এই মনকে একাগ্র করার চেষ্টা বা ধ্যান করার চেষ্টা ছাত্র জীবন থেকে শুরু করতে হয়।
প্রথমে তার জন্য কি করবে, যখন পড়তে বসবে তখন খুব ভালোভাবে হাত মুখ ধুয়ে স্নান টান করে তারপর যেখানে পড়তে বসবে পড়ার টেবিলে আসবে। পড়ার টেবিলে বসে তোমাদের সামনে যে সমস্ত দেবতা বা ভগবান থাকে প্রায় সকলের সামনে আছে, তাই তো? সকলের বাড়িতে আছে তো? হ্যাঁ, তো যাদের সামনে আছে, কারোর সামনে সরস্বতী আছে, কারোর সামনে মা কালী, বিভিন্ন ফটো থাকে, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, বিভিন্ন মনীষীদের বা অবতারদের, ভগবানদের, দেবতাদের ফটো থাকে। সে ফটোর দিকে কতক্ষণ চেয়ে থাকবে, যার যাকে ভালো লাগে। নির্দিষ্ট কোনো কথা নেই যে একেই দেখতে হবে, এমন কোনো জোর নেই। যার যাকে ভালো লাগে সে ফটোর দিকে কতক্ষণ চেয়ে থাকবে। তারপর আস্তে আস্তে কি করবে, চোখটা বন্ধ করে নেবে। চোখটা বন্ধ করে তখন দীর্ঘশ্বাস ফেলবে, দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলবে। আর যখন নিঃশ্বাস ফেলবে তখন ভাববে যে নিঃশ্বাসের সাথে আমার মনের মলিনতা, কালিমা, ক্রোধ, রাগ, হিংসা সব কিছু বেরিয়ে যাচ্ছে। তারপর আবার শ্বাস নেবে, জোরে জোরে লম্বা দীর্ঘ শ্বাস নেবে। সেই শ্বাসের সাথে সাথে মনে করবে কি আমার মনের ভেতর সব পবিত্রতা, এবং পবিত্রতায় আমার মন পূর্ণ হয়ে যাচ্ছে, শুদ্ধ হচ্ছে আমার মন। এইভাবে কয়েকবার করার পর তারপর যে ভগবান যে সামনে আছে তাকে একটু মনে মনে এই হৃদয়ে চিন্তা করার চেষ্টা করবে। বেশি সময় লাগবে না, 5 মিনিট 10 মিনিট এইটুকু যদি ডেলি যদি করতে পারো তাহলে কি করবে, তোমরাও বেস্ট স্টুডেন্ট হবে, প্রত্যেকেই ভালো স্টুডেন্ট হবে, ভালো ছাত্রছাত্রী হবে। এইভাবেই যারা মহান হয়েছেন, এই যে বলছিলে স্বামী বিবেকানন্দ কি করে মহান হয়েছেন, এইভাবেই মহান হয়েছেন। ছোটবেলা থেকে ধ্যান করতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকে ধ্যান করতেন। তার জন্য আরেকটি জিনিস প্রয়োজন, মনের শুদ্ধতা। মনকে শুদ্ধ রাখতে হয়। মনকে শুদ্ধ কি করে রাখবো, তার 2টি উপায় আছে। একটি হলো বাহ্যিক শুদ্ধতা, আরেকটি হলো অন্তর শুদ্ধতা। বাহ্যিক শুদ্ধতা কি, তোমরা স্কুলে এসছো, স্কুলের যে জায়গাটা ক্লাসটা এসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। নিজে ঘরে যেখানে আছো সেই ঘরটাকে ডেলি ঝাড় ফুল দিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করবে। যে জিনিসে খাচ্ছ সেটা একদম চকচক করা চাই। এই যে একটু আগে স্যার বলছিলেন হোস্টেলগুলোতে কিভাবে শেখে, আমি এই কথাটি শোনানোর জন্য এই স্যারকে এনেছিলাম, কিভাবে আমাদের ছাত্রাবাসগুলিতে করা হয়। আমরা বললে তোমাদের কাছে গল্প মনে হবে, যারা নিজের প্র্যাকটিক্যাল লাইফে করে এসছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তাদের মুখে তোমরা শুনো কিভাবে আমাদের রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসগুলিতে শেখানো হয়। তাহলে তোমরা ওইভাবে রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসগুলিতে যেমন শেখানো হয় তেমনি যদি তোমরা যদি একটু যদি শিখতে পারো, তোমরাও সেই নরেন্দ্রপুর, পুরুলিয়া, দেওঘরের স্টুডেন্টের মতো বেস্ট নাম্বার পাবে, ভালো ছাত্র হবে, সুনাগরিক হবে। এইভাবে তোমরা যখন ধ্যান করবে তারপরে যখন পড়তে বসবে তখন দেখবে 1 ঘন্টার পড়া আধা ঘন্টা মুখস্থ হয়ে যাচ্ছে। তার মনের শুদ্ধতার জন্য তখন কি করতে হবে, মনের শুদ্ধতার জন্য এক তো আমরা বললাম ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, এই সমস্ত জামা কাপড়, নখ, বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জামা কাপড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন পড়তে হবে, দামি দামি পড়তে হবে কথা নেই, যেটা পড়ছো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। গায়ে নোংরা ভর্তি, নখ বড় বড় এই সমস্ত থাকা চলবে না। তারপরে এই হলো বাহ্যিক শুদ্ধতা। তারপর অন্তর শুদ্ধতা, মনকে তখন কি করতে হবে, আমি সারাদিন কারোর সাথে ঝগড়াঝাটি করবো না। এখন স্কুলে যদি ঝগড়াঝাটি করো তাহলে বাড়িতে গিয়ে পড়াতে মন বসবে, বসবে না। মা বললো এটা করতে, করলে না, মা আমি পারবো না এ বলে জোর করে ঘুমিয়ে পড়লে। মা বললো খেতে, আমি এখন খাবো না, ঘুমিয়ে পড়লে। তাহলে কি পড়াতে মন বসবে? পড়াতে মন বসবে না। তার জন্য কি প্রয়োজন, গুরুজনরা যা বলেন তা শোনা প্রয়োজন, এইটুকু প্রয়োজন।
এইভাবে আমরা নিজেদের আস্তে আস্তে নিজেদের উন্নত থেকে উন্নততর করব। তারপর আরেকটি জিনিস আছে, ইচ্ছা শক্তির প্রয়োগ। ইচ্ছা শক্তি আমাদের দুইভাবে প্রয়োগ করা যায়। এক, ইচ্ছা শক্তিকে সুপথে পরিচালনা করা যায়, আরেক কুপথে। যার যত বেশি ইচ্ছা শক্তি প্রয়োগ করতে পারে সে জীবনে তত বেশি সফল হয়। এখন ভালো দিকে যদি আমরা এই পড়াটা এখন মুখস্থ করব, সে যদি ওইভাবে যদি মুখস্থ করে তাহলে সে কম সময়ে বেশি জিনিস মুখস্থ করে নিতে পারবে। এই যে মনের শক্তি, আমিও পারবো। তারপর আরেকটা জিনিস আছে আত্মশ্রদ্ধা। আমরা বলি, আমাদের শাস্ত্রে আছে আত্মশ্রদ্ধা। আত্মশ্রদ্ধা কি? নিজের উপর বিশ্বাস। আমি পারবো না এমন কোনো জিনিস নাই, আমিও পারবো, আমিও ক্লাসের প্রথম হতে পারি। আমি বেস্ট না হতে পারি, কিন্তু আমি খারাপ তো হব না। আমি তো খারাপ ছাত্র না। আমি হয়তো খুব ক্লাসে প্রথম হব না, 90% হয়তো পাবো না, কিন্তু আমি 80% তো পেতে পারি, 70% তো পেতে পারি। কিন্তু তার জন্য আমি 30% পাওয়ার মতো ছাত্রী আমি নয় বা ছাত্র নয়। এই যে মনের জোর, এই যে মনের ভাব, এটা নিজের উপর বিশ্বাস। এই নিজের উপর বিশ্বাসটুকু রাখতে হবে, তাহলে তোমরা জীবনে সফল হতে পারবে। তারপরে যে জিনিসটি প্রয়োজন, আমাদের পুঁথিগত বিদ্যার বাইরে বিভিন্ন যে সমস্ত বইগুলি আছে, মহান মনীষীদের জীবনী, তাদের লেখা, তাদের চিঠিপত্র, এগুলি কিন্তু পড়া প্রয়োজন। ভারতের সংস্কৃতিকে জানা প্রয়োজন। ভারতের সংস্কৃতিকে না জানলে ভারতের সেবা করা যাবে না, নিজেরা মহান মানুষে পরিণত হতে পারবে না। জানো তো, নিবেদিতাকে যখন স্বামী বিবেকানন্দ যখন ভারতে নিয়ে আসেন নারী শিক্ষার জন্য, তোমরা সকলেই জানো এই সমস্ত ঘটনাগুলি। কিন্তু তিনি যখন নিয়ে আসেন, তিনি প্রথমে এনেই ভারতের নারী শিক্ষার জন্য কাজে লাগিয়ে দেননি। একটা বড় স্কুল করে তার জন্য তিনি সেখানে স্কুল চালানোর কাজে লাগিয়ে দেননি। তিনি কি করেছেন? নিবেদিতাকে নিয়ে সারা ভারতবর্ষ ঘুরেছেন, ভারতবর্ষের সংস্কৃতির সাথে পরিচয় করে দিয়েছেন, ভারতের আত্মার সাথে পরিচয় করে দিয়েছেন, ভারতের সাথে একাত্ম বোধ করার জন্য সেই বোধ জাগ্রত করে তুলেছিলেন। ভারতের সমস্যা কোথায়? পরাধীন ভারতের সমস্যা, যে সমস্যা ছিল ভারতের পরাধীনতা, তারপর ভারতের দারিদ্রতা, এই সমস্ত যে সমস্যাগুলি ছিল, সেই সমস্ত সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় তার জন্য নিবেদিতাকে নিয়ে তিনি সারা ভারতবর্ষ ঘুরেছিলেন। তার জন্য আমাদের প্রথম প্রয়োজন কি? তোমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে তার পুরো মিথ্যা, এমনভাবে উড়িয়ে দেওয়া ঠিক নয়। আমরা অনেক সময় মনে করি আমাদের পূর্বপুরুষরা যা করেছে তা ভুল, এখন আমরা যা করছি তা ঠিক। আমাদের বাবা ঠাকুরমা তো মোবাইলে একটা SMS করতে পারছে না, আর আমি তো সব শিখে গেছি কম্পিউটারে। আমার বাবা হয়তো 1 ঘন্টায় একটা চিঠি লিখে দিল, আর আমি কম্পিউটারে 10 মিনিটের মধ্যে একটা চিঠি লিখে দিয়ে দিলাম। তার জন্য আমার জীবনে অনেক ডেভেলপ হয়ে গেছে, কিন্তু তা নয়। এই যে 1 ঘন্টা ধরে একটা চিঠি যে লেখা হচ্ছে, সেই চিঠিতে মনের ভাব, আবেগ, নিজের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে। এই হলো লেখালেখি, পড়াশোনার গুরুত্ব। তোমরা ইউটিউব বা এই সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজ করবে, জানা প্রয়োজন। এখন তুমি যদি কম্পিউটারে একটা নতুন সফটওয়্যার হয়তো তুমি ফিট করবে, ডাউনলোড করবে, তার জন্য ইউটিউবের সাহায্য নিতে হবে। জানা প্রয়োজন, ভালো দিকটা জানা প্রয়োজন, কিন্তু মনে রাখতে হবে এইগুলি আমাদের যতটা জানা প্রয়োজন ততটাই জানা প্রয়োজন। এর থেকে বেশি যদি আমরা এগুলি নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের মনের সংযোগ নষ্ট হচ্ছে। তোমরা যেই কথাটি বারবার বলছিলে, মনের সংযোগ, একাগ্রতা। তারপর তুমি পড়তে বসলে, পড়ার টেবিলের সামনে একটা মোবাইল রেখে দিলে, আর কতক্ষণ পর একটা মেসেজ আসছে, টং টং শব্দ হচ্ছে, তাতে তোমার মন কি করছে? মন পড়ার টেবিল থেকে মোবাইলের দিকে যাচ্ছে। বারবার এখানে এই মোবাইল তোমাকে বারবার ডাকছে, এসো এসো। তাহলে তোমার কি একাগ্রতা নষ্ট হচ্ছে। তার জন্য তোমাকে কি করতে হবে? যখন পড়তে বসবে
তখন এই মোবাইলটাকে হয় অফ করে এই নির্দিষ্ট এই সময়ের জন্য, নতুবা সাইলেন্ট মুডে বা ফ্লাইট মুডে দূরে রাখতে হবে। এই যে আমাদের উনি বলছিলেন, এখন আমাদের বিদ্যালয়গুলিতে ছাত্রাবাসগুলিতে আমরা এখনো মোবাইল অ্যালাউ করি না, ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে আসতে পারবে না, কারণ বারবার বড় যারা আছে তাদের বিভিন্ন প্রজেক্টের কাজের জন্য, তোমাদের এখন ক্লাস 11-12 পর্যন্ত কোনো ছাত্রছাত্রী থাকো বা 9-10 যদি থাকো, প্রজেক্টের এমন এমন বিষয় আছে যার জন্য তোমাদের নেটের সাহায্য নিতেই হবে, বিকল্প নেই। এবং আজকাল নেটের মাধ্যমে সত্যি সত্যি খুব ভালো ভালো জিনিস আমাদের শেখানো হচ্ছে, কিন্তু নির্দিষ্ট সময় যখন এটা শিখবে তখন সেখানে পুরো মন প্রাণ রাখতে হবে। আবার যখন পড়ার টেবিলে বই পড়ছো তখন সেখানে মন প্রাণ পুরোটা রাখতে হবে। এই মনকে মনে রাখবে আমাদের 100% মন। যখন যেখানে দিবে, এই যে আমি 100% থেকে একটু মোবাইলের দিকে দিলাম, একটু পড়ার দিকে দিলাম, একটু মা কি বলছে তা শুনলাম, একটু টিভিতে কি দেখাচ্ছে তা দেখলাম, তাহলে কি হচ্ছে, মনকে ভাগ 10%, 20%, 50% করে ভাগ হয়ে যাচ্ছে। এই যে পড়ার জিনিসটা মুখস্থ আর হবে না, একাত্র হবে না। এই সমস্ত জিনিসগুলি আমাদের মানলে আমরা খুব কম সময়ে অধিক জিনিস আয়ত্ত করতে পারবো। এই সমস্ত আয়ত্ত করার জন্য আমাদের হাতে আর বেশি সময় নেই। আমরা না হয় আরও স্বামীজির যে কর্মসংস্থান একটু আগে বলছিলেন, কর্মসংস্থানের জন্য ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা, সারা বিশ্বের সব থেকে বড় সমস্যা এখন হলো কর্মসংস্থান, বিশেষত করোনা মহামারীর পর। এই সমস্ত কর্মসংস্থান নিয়ে স্বামী বিবেকানন্দ আমাদের সামনে নানা ধরনের মত প্রকাশ করেছেন, নানা ধরনের চিন্তাধারা আমাদের সামনে তুলে ধরেছেন। সেই সমস্ত জিনিসগুলি যে তোমরা যদি একটু পড়ার চেষ্টা করো, জানার চেষ্টা করো, তাহলে দেখবে তোমরা স্বামী বিবেকানন্দের সেই রাস্তায় চলতে পারলে জীবনের প্রায় বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। যারা জীবনে মহান হয়েছেন তখনকার দিনে, বিশেষ করে স্বামীজির পরবর্তীকালে, তারা সকলেই নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, ডক্টর এপিজে আব্দুল কালাম, তারা সকলেই জগদীশচন্দ্র বসু কোনো না কোনোভাবে স্বামী বিবেকানন্দকে তারা অনুসরণ করে। আচ্ছা, এখন তোমরা যে প্রশ্নগুলি করেছিলে তার উত্তর আমরা দিচ্ছি। জীবে প্রেম করে যেজন সেই জন সে ঈশ্বর, এই কথা কেন বলেছেন? জীব মানে প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা মানুষের ভেতর ঈশ্বরকে দেখার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। প্রত্যেকটা মানুষের মধ্যে যদি আমরা ঈশ্বরকে যদি দেখি, তাহলে একজনের প্রতি একজনের রাগ, হিংসা, ক্রোধ এগুলি আসার কথা নয়। সকলকে আমরা আপন করে নিতে পারবো। সকলের মধ্যে আমরা এক ঈশ্বরকে দেখলে তাহলে আমরা আমাদের মনের যে কাম, ক্রোধ, লোভ এই সমস্তগুলি আসার কথা, এগুলি আসবে না। তার জন্য তিনি এই কথাটি বলেছেন। প্রকৃত শিক্ষা কি? প্রকৃত শিক্ষা যে শিক্ষা মানুষকে নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করে না, সেই শিক্ষা নয়। স্বামী বিবেকানন্দ বলছেন এমনভাবে লেখাপড়া করবে, লেখাপড়া শিখে এখান থেকে গিয়ে তোমরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারো, চাকরির জন্য রাস্তায় ঘুরঘুর যাতে না করতে হয়, তার জন্য স্বামীজির রচনাবলিতে স্বামীজি নানা ধরনের রাস্তা দেখিয়ে গেছেন। মন একাগ্র করার জন্য কি দরকার একটু আগে বিস্তারিত বলেছি, অনেকটা বলেছি কম সময়ের মধ্যে। মনের শান্তি কিভাবে বানানো যায়, মানে মনের শান্তি কিভাবে আসে বলতে চাইছে। মনের শান্তি আসার জন্য একটি জিনিস, গুরুজনরা যা বলে তা শোনার প্রয়োজন ছাত্রছাত্রীদের জন্য। এই প্রশ্নটি, এই উত্তরটি, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছে, তোমরা মনের শান্তির জন্য তোমাদের একটি রাস্তা, গুরুজনরা, স্কুলের শিক্ষক শিক্ষিকা, বাড়িতে মা বাবা যা বলছেন তা শোনা প্রয়োজন। তাদের কথা মতো চললে মনের শান্তি তোমাদের এসে যাবে। তোমাদের আর বেশি কিছু চিন্তার বোধহয় আর নেই। তোমাদের আর সংসারের পুরো দায়িত্বটা নিতে হয় না। আমরা কিভাবে বাইরের প্রতিকূলতা কাটিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবো? ছাত্রছাত্রীদের বাইরের পরিবেশের সাথে খুব একটা বেশি নিজেদের যুক্ত করার কথা নয়। তোমরা এখনো ছোট ছোট আছো, যে লিখেছে মাত্র ক্লাস 9-এ, হয়তো হ্যাঁ বাড়িতে হয়তো কারো কারো প্রতিকূল পরিবেশ থাকতে পারে। তবে একটি কথা মনে রাখতে হবে, জীবনে যারা বড় হয়েছে সকলেই এই প্রতিকূলতাকে কাটিয়েই তারা বড় হয়েছে। জগদীশচন্দ্র বসু যখন
গবেষণা করবেন, তখন তাকে দেখা গেছে ইংরেজ সরকার নানাভাবে বাধা দিতে শুরু করেছে। তিনি সে প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন বলেই তিনি আজকে সারা বিশ্বের সকলের কাছে প্রাতঃস্মরণীয়। প্রতিকূলতা যার যত বেশি, সে তত বেশি জীবনে সফলতা লাভ করতে পারবে। হোয়াট ইজ মাইন্ড? মন কি? মন হলো এমন একটি জিনিস, আমরা যখন যেখানে রাখবো সেখানে চলে যাবে। তোমার মন এখন এখানেও রাখতে পারো, এদিকেও রাখতে পারো, ওদিকে রাখতে পারো। তোমরা নিজেরা ঠিক করবে কোন জায়গায় যাবে মন। কি পড়ার টেবিলে আসবে, কি আমাদের কথা শুনছো সেখানে। মন হলো তোমাদের নিজের হাতে, যে যেদিকে মনকে নিয়ে যাবে সেই দিকে যাবে। আমরা শিক্ষার্থী পড়াশোনা করার সময় আমাদের পড়ায় মন বসে না। কিভাবে আমাদের পড়াশোনায় মনকে বাড়ানো যেতে পারে? এই যে বলছিলাম, 1 সেকেন্ড পর্যন্ত আমি যদি বলি 1 সেকেন্ড তোমরা মনকে একাগ্র করো, সকলে করে নিবে। এই যে অভ্যাসের দ্বারা, বারবার প্র্যাকটিসের দ্বারা এই 1 সেকেন্ডকে 2 সেকেন্ড, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, এইভাবে করে যে যত বেশি মন একাগ্র করতে পারে তার পড়াশোনায় তত বেশি মন বসবে। মূল্যবোধ শিক্ষা ব্যক্তি জীবনে কিভাবে বিকাশ ঘটায়? আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা কি করে আরো ভালো মানুষ হব, আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত ভালো জিনিস আছে সেগুলো কিভাবে শিখব, এই হচ্ছে মূল্যবোধ শিক্ষা। যে নিজের জীবনে কাজে লাগাতে চেষ্টা করে, আমাদের এখানে যা আজকে আলোচনা হয়েছে তার মধ্যে একটা দুটি কথাও তোমরা যদি নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো, এই হলো নিজের প্রয়োগ, তোমাদের নিজের মনের বিকাশ ঘটবে। মূল্যবোধ শিক্ষা সমাজকে কিভাবে প্রভাবিত করে? মূল্যবোধ শিক্ষার সাথে সমাজ ওতপ্রোতভাবে জড়িত। যে যত বেশি নিয়ম শৃঙ্খলা পরায়ণ হবে, সে তত বেশি জীবনে সফল হতে পারবে, সেই তত বেশি দেশের সুনাগরিক হবে, তাকে সকলে শ্রদ্ধা করবে। শিক্ষায় মূল্যবোধ প্রস্তাব কতখানি? প্রভাব আছে। শিক্ষায় মূল্যবোধের প্রভাব কতখানি? শিক্ষার সাথে মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত। বারবার বলছি, জীবনে মহান হতে গেলে কিন্তু মূল্যবোধটুকু যদি না থাকে তাহলে তোমরা জীবনে কোথাও একটু ভালো ছাত্রছাত্রীও হতে পারবে না। শিক্ষক শিক্ষিকার কথা যদি না শোনো, মা বাবার কথা যদি না শোনো, কোনো কাজে সফলতা আসবে না। কি প্রশ্ন? মূল্যবোধ বৃদ্ধির উপাদান কি কি? একটু আগে আলোচনা করেছি, একাগ্রতা, আত্মশ্রদ্ধা, ইচ্ছা শক্তির বিকাশ, এই সমস্তগুলি উপাদান। ছাত্রছাত্রীদের নৈতিক বিকাশে মূল্যবোধ শিক্ষার গুরুত্ব কতখানি? নৈতিক বিকাশে মূল্যবোধ শিক্ষার গুরুত্ব কতখানি বারবার আলোচনা করছি আমরা এই বিষয়ে। তোমরা ভালো মানুষ হতে পারবে না, ভালো ছাত্রছাত্রীও হতে পারবে না যদি মূল্যবোধ শিক্ষা যদি না থাকে। পড়াশোনার আগে মেডিটেশন করা প্রয়োজন, কিন্তু বেশিক্ষণ মেডিটেশন করা যায় না। এর উপায় কি? তোমাদের প্রথমেই বেশিক্ষণ মেডিটেশন করার প্রয়োজন নেই। আমরা বলেছি একটু আগে, ছাত্রছাত্রীদের তোমাদের সামনে যে সমস্ত ভগবান বা দেবদেবী আছেন তাদের দিকে একটু তাকিয়ে থাকবে, তারপর চোখ বন্ধ করে তার কাছে দুটি প্রার্থনা করবে। এইভাবে এতেই তোমাদের জন্য মেডিটেশন। তার থেকে এখন খুব বেশি সময় জোর করে বসে থাকার প্রয়োজন নেই। যতটা পারো ততটাই বসবে, মেডিটেশন করার চেষ্টা করবে, জোর করে কোনো কিছু করবে না। আমরা নিজেদের উন্নতি করার জন্য কোনো আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের বেশ কিছু নিয়মে আবদ্ধ করতে চাই এবং কিছু রুটিন ফলো করার চেষ্টা করি। কিছুদিন করার পর তা আবার বন্ধ হয়ে যায়। এই রেগুলারিটি কিভাবে বজায় রাখা যাবে? খুব সুন্দর প্রশ্ন করেছে যে প্রশ্নটি করেছে। আমাদের প্রত্যেক কিছুর জীবনে ওঠানামা আছে। মেডিটেশন বলো, পড়াশোনা বলো, কোনোদিন খুব ভালো পড়াশোনা হবে, কোনোদিন একটু কম হবে।
মেডিটেশন যারা করে তারা কোনোদিন খুব ভালো মেডিটেশন করতে পারে, আবার একটু কোনোদিন কম হবে। এই যে উঠানামা থাকবে, তার জন্য ওটা ছেড়ে দিতে নাই, চেষ্টা চালিয়ে যেতে হবে। গীতায় বারবার সেই অভ্যাসের কথা বলেছে যে যত বেশি অভ্যাস করবে সে জীবনে তত বেশি সফল হবে। অর্থাৎ চেষ্টা বন্ধ করতে নাই, চেষ্টা চালিয়ে যেতে হবে, অভ্যাস চালিয়ে যেতে হবে। যাই হোক, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছো তোমরা, খুব ভালো লাগছে। প্রথমে অর্ঘ পাখিরা, দ্বিতীয় অনুপ্রেরণা। গল্প বলা, প্রথম সুইটি মাইতি, দ্বিতীয় অঙ্কিতা দাস, তৃতীয় অন্বেষা রায়। পরপর যাও। পুরস্কার বাড়ি তুলে দিচ্ছেন অগ্নিমিত্র জানা মহোদয়। এদিকে তাকাও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াবে। পাশাপাশি একটু দাঁড়াও, তিনজনে পরপর, তিনজন দাঁড়াও। প্রথম প্রিয়াঙ্কা দাস, দ্বিতীয় মহপ্রিয়া সামন্ত, তৃতীয় সৌমিনী চ্যাটার্জি। চলে যাও। পুরস্কার বাড়ি তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা দীপা দাস মহাশয়। স্বামীজির পত্রপাঠ, প্রথম সুপ্রাতে, দ্বিতীয় সঞ্চিতা ভট্টাচার্য, তৃতীয় শক্তি সামনের দিকে ঘুরে আপনি। চলে এসো। ঠিক আছে, হয়ে গেছে। সৌমিলি চলে যাও। সৌমিলিকে, ম্যাডাম সৌমিলিকে দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। পুরস্কার করে আমি এখন আমি তোমাদের বিদ্যালয়ে লাইব্রেরির জন্য রামকৃষ্ণ মিশন তমলুকের পক্ষ থেকে দুটি বই তুলে দিচ্ছে। তোমরা যখন সময় পাবে বইগুলি পড়ার চেষ্টা করবে।